ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস কেমিক্যাল বন্ডিং ক্লাস 5 এ। গলার অবস্থাটা একটু খারাপ, একটু মানিয়ে নিতে হবে, ঠিক আছে? যাই হোক, ক্লাসটা ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট ক্লাস। কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক কম্পাউন্ড। দেখো, আয়নিক কম্পাউন্ড মানে তড়িৎযোজী যৌগ, কোভ্যালেন্ট কম্পাউন্ড মানে সমযোজী যৌগ। আকাশ পাতাল পার্থক্য দুটো কম্পাউন্ডের মধ্যে। একটা ধরো বললাম কেএফ আর একটা বললাম এইচএফ। দেখো কেএফ এ দেখো, এটা মেটাল, এটা নন মেটাল, ধাতু অধাতু। এখানে দুটোই অধাতু, দুটোই নন মেটাল। কারণ এখানে আয়নিক বন্ড হবে, এখানে কোভ্যালেন্ট বন্ড হবে, তাই না? দেখো, পটাশিয়াম আর ফ্লুরিন। পটাশিয়ামের টোটাল নাম্বার অফ ইলেকট্রন 19 মানে 2 8 8 1। ফ্লুরিনের 2 7, টোটাল 9 ইলেকট্রন। ভালো করে ভাবো, এর লাস্ট সেল ইলেকট্রন কটা? দেখো একটা। আর এর লাস্ট সেল ইলেকট্রন কটা? 7। 1 2 3 4 5 6 7। ভালো করে ভাবো, এ কি করতে চাইছে, এ কি করতে চাইছে, এগুলো তোমরা জানো, অলরেডি বলা হয়ে গেছে, তবু আরেকবার বলছি। এ যদি স্টেবল হতে চায়, লাস্ট সেলে 8টা ইলেকট্রন করতে চাইলে দেখো একটা ছাড়তে চাইছে। দেখো লাস্ট সেলে একটা আছে, এই একটা ছেড়ে দিলে তো 8টা হবে, এই একটা একে দিয়ে দিচ্ছে। দিলে কি হবে? কে প্লাস হয়ে গেল। আর এ 7 আছে, এ যদি একটা নেয় এ মাইনাস হচ্ছে। দেখো প্লাস মাইনাস অপোজিট চার্জ জুড়ে গিয়ে আয়নিক কম্পাউন্ড হচ্ছে। কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ড ওরকম ভাবে নয়। হাইড্রোজেনের ইলেকট্রন কটা? একটা। ফ্লুরিনের কটা? 7টা। 1 2 3 4 5 6 7। ভালো করে দেখো, হাইড্রোজেনের একটা, ফ্লুরিনের 7টা। ভালো করে দেখো, এও 8টা করার জন্য একটা চাইছে। এও 8টা কি করে হবে? একটা নিয়ে 8টা হয়, অন্তত দুটো করুক, দুটো করলেও স্টেবল। তাহলে এও একটা চাইছে, দুজনেই চাইছে। এখানে এ দিতে চাইছিল, এ নিতে চাইছিল, সেই জন্য একে দিয়ে দিল, প্লাস হলো, এ নিল বলে মাইনাস হলো। এখানে দিয়ে শুধু কি করতে চাইছে? এও দিতে চাইছে, মানে সরি, এও নিতে চাইছে, এও নিতে চাইছে, সেই জন্য কি হয়? এর একটা ইলেকট্রন নিচ্ছে, এর একটা ইলেকট্রন নিচ্ছে, যেটাকে কি বন্ড বলা হয়? কোভ্যালেন্ট বন্ড, সমযোজী যৌগ, তাই না? তো কিভাবে হচ্ছে? এই বন্ড হচ্ছে। এই বন্ডের মধ্যে জানো নিশ্চয়ই, ইলেকট্রনটা একটু এর দিকে সরে যাওয়ার জন্য এর মাথায় ডেল্টা মাইনাস, এর মাথায় ডেল্টা প্লাস হবে, জানো তো অবশ্যই। কিন্তু কোনোদিন এরাম প্লাস এরাম মাইনাস হবে না। এখানে যেমন পুরো প্লাস পুরো মাইনাস হয়ে আছে, এখানে কোনোদিন পুরো প্লাস পুরো মাইনাস হয়ে থাকবে না, শুধু এরকম বন্ড হয়ে থাকবে। এবার বন্ডের ইলেকট্রন দুটো যেহেতু এফের দিকে একটু সরে যাচ্ছে, সেই জন্য অল্প মাইনাস অল্প প্লাস তৈরি হচ্ছে, ঠিক আছে? কোভ্যালেন্ট এরকম হয়ে থাকে। আর জানো নিশ্চয়ই, কোভ্যালেন্ট বন্ড যখন এরকম তৈরি করা হয়, দুটো অরবিটাল এরকম ভাবে ওভারল্যাপ হয়। এরকম অরবিটাল ওভারল্যাপ হচ্ছে, তার সঙ্গে ফ্লুরিনের পি অরবিটাল এরকম ভাবে ওভারল্যাপ হয়ে বন্ডটা তৈরি হয়ে যাবে। এখন কথাটা হচ্ছে, আকাশ পাতাল পার্থক্য কেন বলছি? দেখো, আমরা জানি কি, আয়নিক কম্পাউন্ড তড়িৎযোজী যৌগের কতগুলো বৈশিষ্ট্য হয়। আয়নিক কম্পাউন্ড ওয়াটার সলিবিলিটি বেশি হয়, অর্গানিক সলভেন্টের সলিবিলিটিটা কম হয়, থার্মাল স্টেবিলিটি বেশি হয়, তাপীয় স্থায়িত্ব বেশি হয়, তাই না? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, মেল্টিং বয়েলিং পয়েন্ট বেশি হয়। তার মানে ভাবো, এটা যেহেতু ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড, এটা যেহেতু কোভ্যালেন্ট কম্পাউন্ড, তার মানে এর কি হবে? মেল্টিং পয়েন্ট অনেক হাই, কার তুলনায়? এর তুলনায়। কেএফ এর মেল্টিং পয়েন্ট এইচএফ এর থেকে অনেক বেশি। যে কোনো, এই দেখো, তড়িৎযোজী যৌগের এতগুলো বৈশিষ্ট্য হয়, সব এগুলো ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ডের বৈশিষ্ট্য। আয়নিক কম্পাউন্ডের এগুলো সব বেশি হবে, সে সলিড হবে, তার মেল্টিং পয়েন্ট হাই হবে, থার্মাল স্টেবিলিটি হাই হবে, এগুলো তুমি বুঝতে পারবে। কে কোভ্যালেন্ট, কে আয়নিক। আয়নিক হলে তার এগুলো সব বেশি বেশি, আর কোভ্যালেন্ট হলে তার উল্টোটা হবে, তাই না? কিন্তু তোমাকে আমি যদি বলি যে দুটো তিনটে কম্পাউন্ড হলো, দুটোই ধরো আয়নিক কম্পাউন্ড, তখন তুমি বুঝবে কি করে যে কোনটার মেল্টিং পয়েন্ট হাই, কোনটার মেল্টিং পয়েন্ট লো? সেই জন্য তোমাকে যেটা জানতে হবে, আয়নিক কম্পাউন্ডের মধ্যেও কিন্তু কোভ্যালেন্ট ক্যারেক্টার আসতে পারে। 100% আয়নিক ক্যারেক্টার বলে কিছু হয় না। বোঝা গেল কি রকম? দেখো ব্যাপারটা, এই যে আমি কে প্লাস আর এম মাইনাস এর কথা বলছি, এই যে কে প্লাস আর এই যে এম মাইনাস, ঠিক আছে? এম মাইনাস আয়ন আর কে প্লাস আয়ন, ভালো করে শোনো। এই এম মাইনাসে এই যে ইলেকট্রন, এ কি করে? নিজের নিউক্লিয়াসটা একটু দূরে হয়ে যায়, কারণ যেহেতু সাইজটা বড়, তখন এই ইলেকট্রনটা কি করে? যেন এর দিকে সরে যায়, মানে এরকম ঘটনা ঘটে। দেখো, এইরকম এর দিকে সরে যায়। এই সরে যাওয়ার পরে কি হয় জানো? একটা আর একটার সাথে এরকম ওভারল্যাপ মতো হয়ে যায়, এইরকম ঘটনা ঘটে। কিন্তু এই ওভারল্যাপটা অ্যাকচুয়ালি কোন কম্পাউন্ডে হয়? কোভ্যালেন্ট কম্পাউন্ডে। কিন্তু এখানে আয়নিক কম্পাউন্ড হওয়া সত্ত্বেও এরকম নেচার আসছে। তার মানে আয়নিক কম্পাউন্ডের মধ্যেও এরকম ওভারল্যাপিং হতে পারে। যাদের বেশি হবে তার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। কাদের বেশি হবে? যাদের অ্যানায়নের চার্জ বেশি হবে। যত অ্যানায়ন চার্জ বেশি হবে তত এর দিকে ঝুঁকবে। ক্যাটায়ন চার্জ যত বেশি হবে তবে এর দিকে ঝুঁকবে। এর সাইজটা, অ্যানায়ন সাইজ যত বেশি হবে তত কি হবে? এর থেকে দূর ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে বলে এ তখন এর দিকে ঝুঁকবে।
আর এর সাইজ ছোট হলে এর নিউক্লিয়াস আর ইলেকট্রন কাছাকাছি আসবে, এর দিকে ঝুঁকবে। তার মানে ভাবো কোভ্যালেন্ট ক্যারেক্টার, মানে এই যে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা, এই যে এই ক্যারেক্টারটা আসছে, এটাকে বলে পোলারাইজেশন। সেটা দেখো ক্যাটায়ন চার্জের সাথে প্রপোর্শনাল রিলেশন, অ্যানায়ন চার্জের সাথে প্রপোর্শনাল, অ্যানায়ন সাইজের সাথে প্রপোর্শনাল, ক্যাটায়ন সাইজের সাথে দেখো ইনভার্সলি প্রপোর্শনাল। সবার সাথে সমানুপাতিক সম্পর্ক, শুধু ক্যাটায়নের আকারের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা শিখে আমাদের কি লাভ? দেখো আমাকে কোয়েশ্চেন দিল, ধরো আমাকে বললো সোডিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড দুজনেই তো তড়িৎযোজী যৌগ, এও ধাতু অধাতু, এও ধাতু অধাতু, তাহলে কার মেল্টিং পয়েন্ট হাই, কার ওয়াটার সলিবিলিটি হাই, বুঝবি কি করে? তাহলে আমাকে যেতেই হবে, দেখো মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি সেটা দেখতে হবে। দুজনেই আয়নিক কম্পাউন্ড, কিন্তু দুজনের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার আছে, কত পার্সেন্ট আছে সেটা হিসাব করতে হবে। দেখো ভাববো যখন দুটো কম্পাউন্ড দেবে কি চারটে কম্পাউন্ড দেবে, যাই দিক না কেন, আরে ভাবো কোনটা কমন, ক্যাটায়ন কমন না অ্যানায়ন কমন? ভালো করে দেখো অ্যানায়ন পার্টটা কমন, ক্যাটায়ন পার্টটা কিন্তু আলাদা। দেখো এটা সোডিয়াম, এটা কি ম্যাগনেসিয়াম। তাহলে যেটা কমন সেটা নিয়ে ভাবার দরকার নেই, আনকমনটা ভাবো। আনকমনটা কি আছে? Na প্লাস, আর এর কি আছে? Mg2 প্লাস। তাহলে ভাবো এই যে আনকমন Na প্লাস আর Mg2 প্লাস, ক্যাটায়নের চার্জ দেখো, এর ক্যাটায়নের চার্জ +1, এর ক্যাটায়নের চার্জ কি +2। তার মানে ভাবো ক্যাটায়ন চার্জ বেশি হলে তুমি কি শিখলে? ক্যাটায়ন চার্জ বেশি হলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। তাহলে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি? এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। তাহলে আয়নিক ক্যারেক্টার কার বেশি? এর বেশি। তার মানে এ হচ্ছে মেল্টিং পয়েন্ট হাই। তুমি দেখো তোমাকে যদি কোশ্চেন দেয় KF আর KCl, তোমাকে ভাবতে হবে কোনটা দিয়ে ভাববো, ক্যাটায়ন দিয়ে না অ্যানায়ন দিয়ে, ক্যাটায়ন চার্জ দিয়ে না ক্যাটায়ন সাইজ দিয়ে। দেখে নাও এখানে আবার কে কমন, এখানে আবার ক্যাটায়নটা কমন, দেখো ক্যাটায়নটা সেম, তাহলে ক্যাটায়ন নিয়ে ভাবার দরকার নেই, অ্যানায়ন নিয়ে ভাবো, M-Cl-। এখানে আবার দেখো অ্যানায়ন চার্জটা সেম, দুটোই -1 এখানে চার্জ দুটো আলাদা ছিল বলে আমি চার্জ দিয়ে ভেবেছি। তাহলে এখানে অ্যানায়ন নিয়ে ভাবছি ঠিক কথা, কিন্তু অ্যানায়নের চার্জ দুটো তো সেম। তাহলে অ্যানায়নের চার্জ সেম হলে অ্যানায়নের সাইজ নিয়ে ভাবতে হবে। দেখো অ্যানায়ন সাইজের সাথে কোভ্যালেন্ট ক্যারেক্টার কি? প্রপোর্শনাল। তারপর অ্যানায়নের সাইজ ক্লোরিনের বড়, জানো তো ফ্লুরিনের নিচে ক্লোরিন থাকে, ক্লোরিনের অ্যানায়ন আকার বড়, অ্যানায়ন সাইজ বড়, মানে এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, তার মানে এর আয়নিক ক্যারেক্টার বেশি, তার মানে এর ওয়াটার সলিবিলিটি বেশি, এর হচ্ছে তোমার মেল্টিং পয়েন্ট হাই। বোঝা গেল? তাহলে এইভাবে তোমাকে অ্যান্সার গুলো করতে হবে, ঠিক আছে? ভালো করে শোনো। এবার একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো, কি ল্যাটিস এনার্জি আর হাইড্রেশন এনার্জি, এই সম্পর্কে আমি একটা কথা বলি, ভালো করে শোনো। ধরো তোমাকে বললাম সোডিয়াম প্লাস আর Cl মাইনাস দুজনে জুড়ে তৈরি হলো NaCl। আর একটা বললাম সোডিয়াম ক্লোরাইড জলে দিতে তৈরি হয়েছে Na প্লাস অ্যাকুয়াস আর Cl মাইনাস অ্যাকুয়াস। একটা জিনিস ভাবো, এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের মধ্যে ডিফারেন্স, এখানে দেখো দুটো আলাদা আয়ন মানে পজিটিভ আর নেগেটিভ আলাদা হয়ে আছে, এখানে জুড়ে গেছে, আর এখানে জুড়ে ছিল সেটা আলাদা হয়ে গেছে। আচ্ছা প্রথম এখানটায় বলো কে বেশি স্টেবল, কে বেশি আনস্টেবল? এরা চরম এক্সাইটেড, প্লাস মাইনাস আলাদা হয়ে আছে, কারণ দেখো দুজন অপোজিট চার্জ, তারা দুজন দুজনের প্রতি মারাত্মক অ্যাট্রাকশন, অথচ দুজন দূরে আছে, জুড়তে পারছে না, মানে হাইলি এক্সাইটেড, মানে আনস্টেবল হয়ে আছে। কিন্তু জুড়ে যাওয়া মানে স্টেবল হয়ে গেছে। তার মানে আনস্টেবল মানে বেশি এনার্জি, স্টেবল মানে কম এনার্জি। তাহলে বেশি এনার্জি থেকে কম এনার্জি গেল মানে এনার্জি ছাড়বে, এখানে এনার্জি ছাড়বে, যেটাকে আমরা ইউ বলছি। যে এনার্জিটার নাম হচ্ছে ল্যাটিস এনার্জি, এই ল্যাটিস এনার্জি এটা ইউটাকে বলে, ঠিক আছে? আবার এখানটা তার মানে ভাবো, তুমি আবার নিশ্চয়ই বলবে এখানে এ বেশি স্টেবল, এ আনস্টেবল ছিল, তাহলে তুমি বলবে এও স্টেবল, এ আনস্টেবল। তো কিন্তু এখানটা আবার উল্টো হবে, এখানটা দেখো এগুলো গ্যাস ছিল, এগুলো কি আছে? অ্যাকুয়াস। অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ। জলে আবার উল্টো, জলে সলিডের থেকে কিন্তু অ্যাকুয়াসের স্টেবিলিটি বেশি, এখানে আবার এ স্টেবল। এখানে দেখো আলাদা হয়ে থাকাটা আনস্টেবল ছিল, জুড়ে যাওয়াটা স্টেবল ছিল, এখানে আলাদা হয়ে যাওয়াটা স্টেবল হয়ে গেল। কেন? তার কারণ NaCl হয়তো Na প্লাসের সাথে Cl মাইনাস আছে, কিন্তু জল যখন ঘিরে ধরে, ভালো করে শোনো, যখন Na প্লাস আর Cl মাইনাস আলাদা হয়ে যায় তবু কেন স্টেবল থাকে? কারণ জল যে আছে, জলের ও গুলো তো ডেল্টা মাইনাস, সেই Na প্লাস কে কিন্তু স্টেবল করে দিতে পারে। জলের ও গুলো, জলের H গুলো তো ডেল্টা প্লাস, সে কিন্তু Cl মাইনাস কে স্টেবল করে দিতে পারে। ওই জন্য Na প্লাস কে জল ঘিরে ধরলে সেই Na প্লাস স্টেবিলিটি লাভ করে, Cl মাইনাস কেও জল ঘিরে ধরলে সে স্টেবিলিটি লাভ করে। তার মানে এখানে কিন্তু আলাদা অবস্থায় স্টেবল হচ্ছে। তাহলে এবারে বলো, এখানে তার মানে এ আনস্টেবল, এ স্টেবল, তাহলে এখানেও এনার্জি রিলিজ হবে, এনার্জি মুক্ত হবে। তো এখানে যে এনার্জিটা মুক্ত হয় সেটাকে কি বলা হয়? হাইড্রেশন এনার্জি। কিন্তু আমি যদি তোমায় কোশ্চেন করি, বলো
এটা আলাদা হয়ে আছে, আলাদা থেকে জুড়লো, আর এটা জোড়া থেকে আলাদা হলো। তাহলে ভাবো আলাদা হয়ে থাকাটা যদি জুড়ছে তখন যে এনার্জি ছাড়ছে তাকে বলছি ল্যাটিস এনার্জি, আর জোড়াটা আলাদা হয়ে যাচ্ছে তখন যে এনার্জি ছাড়ছে তাকে বলছি হাইড্রেশন এনার্জি। তাহলে অ্যাকচুয়ালি NaCl জুড়ে থাকবে না আলাদা হয়ে যাবে, এটা বুঝবে কিভাবে? যদি দেখা যায় ইউর ভ্যালু থেকে এইচ এর ভ্যালু বেশি, হাইড্রোজেন এনার্জির ভ্যালুটা ল্যাটিস এনার্জি থেকে বেশি, মানে এই ভ্যালুটা যদি বেশি হয় তাহলে এই রিঅ্যাকশনটা হবে, তাহলে আলাদা হয়ে যাবে। তার মানে আলাদা হয়ে যাচ্ছে মানে কি জলের মধ্যে গুলে যাচ্ছে, মানে জল ওকে স্টেবল করে দিচ্ছে, তার মানে জলে দ্রবীভূত হবে, মানে ওয়াটার সলিউবল হবে। আর যদি ইউর মান এইচ এর থেকে বেশি হয় তখন কিন্তু জলে দিলে জলে গুলবে না, ওয়াটার ইনসলিউবল হবে, ঠিক আছে? তার মানে NaCl জুড়ে থাকতে বেশি পছন্দ করবে। তার মানে যে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে মনে রাখবে হাইড্রোজেন এনার্জি যদি ল্যাটিস এনার্জি থেকে বেশি হয় তার মানে ওয়াটার সলিউবল, জলে দ্রাব্য, আর যদি না হয় তাহলে ওয়াটার ইনসলিউবল, ওয়াটার সলিউবিলিটি নেই। বোঝা গেল? এই বিষয়টা কিন্তু এখানে ভাবতে হবে, ঠিক আছে? তো আজকের ক্লাস, এই যে ক্লাস 5 এ কেমিক্যাল বন্ডিং মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে যে এক্সপ্লেনেশন কোয়েশ্চেন্স গুলো আছে সেটা এখন MCQ ফরম্যাটে যেগুলো আছে 4টে অপশন দিয়ে কিন্তু এরকম ভাবে দেয়, সেগুলো কিন্তু ভালো করে করবে। আর একটাই ক্লাস বাকি, সামনের দিন সামনের ক্লাসটা একদম মন দিয়ে করবে, করলে কেমিক্যাল বন্ডিং পুরো কমপ্লিট। আমি আগেও বলেছি কেমিক্যাল বন্ডিং এর প্রত্যেকটা কনসেপ্ট নিতে নেবে, এই কনসেপ্ট থেকে যে কোনো চ্যাপ্টার এর পরে পরে দেখবে এস ব্লক, পি ব্লক বলে যে চ্যাপ্টারগুলো আছে কিচ্ছু পড়তে হবে না, সব কেমিক্যাল বন্ডিং এর কনসেপ্টই হয়ে যাবে। ভালো করে কেমিক্যাল বন্ডিংটা পড়তে হবে, ঠিক আছে? আজকের ক্লাস এখানেই শেষ করলাম, ওকে বাই।